নমস্কার। শুভম ঋষি মা শারদালয়ের পক্ষ থেকে আমাদের আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠান আমরা গত 7 মাস ধরে, বিশেষ করে এই লকডাউন পিরিয়ডে বিশ্বব্যাপী মহামারীর সময় আমরা বিদগ্ধ মানুষদের আমাদের এই মঞ্চে এনেছি। আমাদের এখানে যেমন এসছেন প্রাক্তন রাজ্যপাল, তেমন এসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিভিন্ন অধ্যাপক, অভিনয় জগৎ এবং সঙ্গীত জগতের প্রথিতযশা ব্যক্তিত্বরা। আজকে আমরা যাকে আমাদের এই মঞ্চে পেয়েছি, ভার্চুয়াল মঞ্চে, তিনিও, তাকে আর আলাদা করে পরিচয় করাবার আমাদের দর্শক বন্ধুদের প্রয়োজন নেই। তিনিও একজন বিদগ্ধ পণ্ডিত এবং অভিনয় জগতের অন্যতম সেরা একজন নক্ষত্র, শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়া। আপনাকে আমাদের এই ভার্চুয়াল মঞ্চে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা এবং শুভ বিজয়া দিদি আপনাকে। আমাদের শুভ আজকের সন্ধ্যা, শুভ বিজয়া সবাইকে। হ্যাঁ, আমাদের আজকের বিষয় আমরা দিদিরই মানে গুরু বলতে পারি, দিদিরই অধ্যাপিকা। আমাদের দিদি তুলনামূলক সাহিত্য বিভাগের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং তার প্রত্যক্ষ ছাত্রী নবনীতা দেবসেনের ছাত্রী পাপিয়া অধিকারী। এই পাপিয়া অধিকারী তার আমাদের আজকের বিষয়ের যে শিরোনাম, সেই শিরোনামটি নবনীতা দেবসেনেরই একটি কবিতার লাইন, অভিনয় সে তো সহজ নয়, বেঁচে থাকার আবশ্যিক বিষয়। আমি প্রথমেই দিদির কাছে প্রথমে, আমাদের শ্রদ্ধেয় নবনীতা দেবসেন প্রয়াত হয়েছেন এবং তার সুযোগ্য ছাত্রী পাপিয়া অধিকারী। দিদি, আপনি তার কাছ থেকে কিরকম শিখেছেন এবং তার ওই পড়াশোনার জগৎ থেকে আপনার এই অভিনয় জগৎ কিভাবে আপনি এখানে এলেন এবং পড়াশোনার সময় থেকে এই পর্বটা যদি আপনি আমাদের এই দর্শক শ্রোতা বন্ধুদের বলেন। হ্যাঁ, আহ প্রথমেই সবাইকে নমস্কার জানাই। শুভ বিজয়া এবং আসন্ন দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দীপাবলির ব্যাপারটা তো আপনারা নিশ্চয়ই জানেন, জ্ঞানের উন্মেষ। হ্যাঁ, দীপাবলি মানে আলোক, আলোকিত হওয়া এবং জ্ঞানের উন্মেষ। আম, মা কালী হচ্ছে একটা প্রতীক। হ্যাঁ, আম, সতী নিজের বাবা দক্ষের যজ্ঞে আমন্ত্রণ না পেয়েও যেতে গেছিলেন। তো তাতে শিব বারণ করেছিলেন। তা তখন মানে কালী কি করে অ্যাপিয়ার হয়েছিলেন আর কি। তো আপনি আমাকে অনেকদিন বাদে নবনীতাদির ছাত্রী বলে বললেন, আমার এত ভালো লাগছে। থ্যাংক ইউ রবিন বাবু। আহ নবনীতাদি একটা কথা বলতেন, সব আমাদের তুই তুই করে বলতেন, মানে এটা আমাদের এত ভালো লাগতো। আমি সাউথ পয়েন্টে পড়েছি। আহ আমাদের মাস্টারমশাইরা ছেলেদের তুই বলতেন, কিন্তু আমাদের আহ, কিছুতেই তুই বলতেন না। মানে কোনো মানে আমাদের টিচার্সদের, মানে মহিলা টিচার্সদের আমরা আন্টি বলতাম, আর পুরুষ টিচার্সদের আমরা স্যার বলতাম। কিন্তু ওরা ছেলেদের তুই বলতেন, কিন্তু কিছুতেই আমাদের তুই বলতেন না, সবসময় তুমি। আর নবনীতা দি প্রথমেই মানে আমরা আন্টি যেহেতু বলতাম, আমার প্রথম দিনের কথা মনে পড়ছে। উনি বলতেন, এই আন্টি কি রে, আন্টি টান্টি না, সোজা দিদি বলবি, নাম ধরেও ডাকতে পারিস। তো সেই থেকে একটা ভীষণ পরিচয় হয়ে গেল। এবং আমার মাকে একদিন দেখা হতে বলেছিলেন, এই মা আপনাকে তো একদম পাপিয়ার মতো দেখতে। ঠিক উল্টো হয়তো, মানে উনি আমাদের জার্মান মেডিয়েভাল লিটারেচার পড়াতেন। এবং শুধু তাই নয়, উনি সবটাই পড়াতেন। উনি ইলিয়ড, ওডিসি, আহ বেদ, বেদান্ত, মানে আসল যে আমাদের ক্রাক্স, সেগুলো রাসেল, মানে সবই পড়াতেন। মানে ওনার থেকে উনি একটা কথা বলেছেন জানিস তো, আহ বিবেকানন্দের একটা কথা মনে রাখবি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তো তো এই এই যে এত বলছি, বকবক করছি, তো সেই বকবক গুলো না বকবকের ক্ষেত্রে রাখবি না। এই একটা মাস্টারমশাই ছিলেন নবনীতা দেবসেন, উফ কি বকবক করতো। আমি কিন্তু বকবক করি, হাঁসের মতো হবি, শুধু দুধটুকু নিবি, আর বাকি আমি যা বলতে বলছি। উনি আবার আমাদের বলতেন, জানিস তো, যখন শুয়ে থাকবি শুয়ে থাকবি, পা দিয়ে চেষ্টা করবি জানলা বন্ধ করতে, কিন্তু শুয়ে থাকবি, তখন শুধু ভাববি। আর তা নইলে চুপ করে শুয়ে থাকবি, মানে এটাও একটা পুষ্টি। শুয়ে থাকাটা নাকি পুষ্টি, ওই প্রথম নবনীতাদি বলেছিলেন শুয়ে থাকাটা পুষ্টি। আমাদের আর কেউ না মানে সাহস করে দিদিকে বলতেন না যে পুষ্টি আবার কি। তা আমার কোনো, আমার ওনার সাথে একটা ভীষণ একটা হৃদ্যতা।
মানে ভীষণ ভালোবাসতাম আমি। আমি বলছি দিদি পুষ্টি তো নিউট্রিশন, হ্যাঁ তো তো ওটা আবার শুয়ে থাকলে পুষ্টি কি করে হয়? আহা, বুঝতে পারছিস না, সাইলেন্সের তো একটা শব্দ আছে। এই প্রথম, তখন আমার 17-18 বছর বয়স, এই প্রথম শুনতে পাচ্ছি যে সাইলেন্সের শব্দ আছে। বুঝতে পেরেছি, সাইলেন্স থেকে নিবি, সাইলেন্সের শব্দ আছে। আর শুবি এমন জায়গায় সেটা তোর নিজস্ব আপন স্পেস, সেই স্পেসে ভাববি পুষ্টি। তা একটা কথা, এই যে আজকাল ইমিউনিটি ইমিউনিটি নিয়ে আজকাল কোভিড এর এত কিছু হচ্ছে কথা, তা আমার মনে হয় এই পুষ্টিটা দরকার। পুষ্টিটা হচ্ছে আমার বোধ, আমার চেতনা, আমার পরিপূর্ণতা, আমি কি করে অ্যাকোয়ার করব, এই পুষ্টিটা খুব দরকার। এতে পুষ্টি হয় বিদ্বজ্জনদের সঙ্গে থাকা, সৎ সঙ্গে থাকা, ভালো পড়াশোনার সঙ্গে থাকা, এগুলো না আমাদের খুব ইম্পর্টেন্ট। তাই দিদি বলেছিলেন যে পুষ্টি মানে শুয়ে থাকাটা পুষ্টি, মানে নিজের ভাবনার সঙ্গে, নিজের সৎ চিন্তার সঙ্গে, ওই সাইলেন্সের শব্দ, মানে মানে সাইলেন্স, ইয়েস অফকোর্স হ্যাজ আ সাউন্ড, যেখানে আমি একা থেকে আমি আমার বোধগুলোকে পোষণ করতে পারি। সো যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, তো মা কালীর যেহেতু শনিবার দিন আমাদের কালী পুজো এবং দীপাবলি, তো মা কালীর ঘটনাটা হচ্ছে তিনি এলেন কি করে, হঠাৎ করে কি করে। তো দক্ষের, তার সতীর আহ, বাবা ছিলেন দক্ষ। এবার দক্ষ তো আমন্ত্রণ করেনি শিবকে এবং সতীকে, কারণ একদম পছন্দ হয়নি তার জামাইকে। আহ, তো তখন সতী বললো আমি যাব আমার বাবার বাড়ি, বলে আমাকে আমন্ত্রণ করেনি, তোমাকে আমন্ত্রণ করেনি, কেন যাবে? বাপের বাড়ি হোক আর যাই হোক, না আমি যাব, আমি যাব। সে কিছুতেই যখন রাজি হলো না, তখন সতী নিজের ত্রিনয়ন থেকে আগুন বের করলো এবং বের করে ভয় দেখানোর চেষ্টা করছে। তাতে শিব অত পাত্তা দেয়নি, ওর কাছে আর ত্রিনয়নের আগুন কি। তখনও যখন পাত্তা দিল না, তখন সতী নিজেকে পুরো ওই দশ মহাবিদ্যা, মহা মানে মহতি এবং বিদ্যা মানে এক্সপ্রেশন, কি করে আহ, ওই ওই বিদ্যা যেটা আমি বললাম, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি। তো ওই পারফেক্ট, ওই ম্যানিফেস্ট করলো নিজেকে। কি করে ম্যানিফেস্ট করলো? কালী, তারা পুরো সারাটা নিজের নিজেকে একদম ওইভাবে সারাউন্ড করলো। কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, আহ ধূমাবতী, বগলা, তারপরে মাতঙ্গী, কমলা কামিনী, এইরকম পুরো 10টি মহাবিদ্যায় নিজেকে সাজিয়ে যখন দেখালো, তো মহাদেব এতটুকু ভয় না পেয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি খুশি, এবং আপ্লুত হলেন যে তার স্ত্রী কতটা পাওয়ারফুল। এই যে পাওয়ার, পুরোটাই পাওয়ার, মানে ওমন, মানে আমি বলছি আজকের দিনেও একটি নারী যদি তার প্রাওয়েসটা দেখাতে পারে, সে কতটা, মানে আর পাওয়ারটা আসে থেকে, কনফিডেন্স থেকে। হয়তো আমাদের কাছে অনেক পাওয়ার থাকে, এই আমাদের কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে, অনেক লোকজন থাকতে পারে, কিন্তু পাওয়ারটা আসে না কনফিডেন্স থেকে, সেই ভেতরের যে যাত্রাভিমান, হ্যাঁ সেইখান থেকে আসে। আমি নারী জাতি, কিন্তু আমার যে অভিমান থেকে যে একটা শক্তি, সেই শক্তি থেকে আসে। তো আহ এইভাবে মা কালীর পুজো আমরা করি। কিন্তু আমার একটা কথা খুব খারাপ লাগে, যে দেশে মেয়েদের এখনো কালো বলে এত কষ্ট দেওয়া হয় বিয়ের সময়, বা সব সময়, আমি নিজে খুব খুশি এবং আমি খুব আমি গর্ব অনুভব করি আমার যে আহ শ্যামলী যে সমস্ত বান্ধবীরা রয়েছে, তারা খুব একটা জায়গায় আছেন এবং তাদের খুব নাম, খুব গৌরব। তারা খুব
আম, স্বাধিষ্ঠানে আছেন, কিন্তু যাদের স্ব অধিষ্ঠান সেরকম নেই, তাদের জন্য আমি আমার করুণা নেই, কিন্তু আমি তাদের মোটিভেট করার চেষ্টা করি যে তোমরা তোমাদের নিজেদের মতো করে থাকবে। নাথিং in this world is there who can demean you. হ্যাঁ, তোমাকে ডিমিন করার কিছু নেই। আমাদের কি নেই? আমাদের দুটি কান আছে, সব শুনতে পাই, দুটি চোখ আছে, সব দেখতে পাই, আমাদের দুটি পা আছে যার উপর ভর দিয়ে আমরা যাই। আমরা দুম করে মাথা নত করবো কেন? কেন? উই হ্যাভ এভরিথিং। আমরা কেন বলি যে "এই ঈশ্বর আমায় এই দাও, সেই দাও, তাই দাও"? ঈশ্বরের তো একটা ইচ্ছে আছে। গড হ্যাজ হিজ প্ল্যান ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। মানে আমাদের প্রত্যেকের জন্য ওনার একটা করে প্ল্যান আছে। এই যে আজকে আমরা যে কথা বলছি রবীন বাবু আপনার সঙ্গে, তো আমাদের এটা কিন্তু পূর্ব নির্ধারিত। ঈশ্বর ঠিক করে রেখেছেন যে আজকে আপনার সঙ্গে আমার দেখা হবে এবং এই এত এত মানুষরা আমাদের কথা শুনবে। সো এটা তো আছেই। এবার যে কথাটা আপনারা বলছিলেন যে অভিনয়, আপনি প্রশ্ন করুন অভিনয় নিয়ে, আমি বলছি। হ্যাঁ, আপনি মায়ের কথা বললেন, মানে বিশেষ করে নারী জাতির কথা বললেন, যেমন দেবী দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, তারপরেই জগদ্ধাত্রী। অর্থাৎ এই যে মাতৃবন্দনা, এবং আমরা কখনোই ভারত মাতা বলি, যে নিবেদিতা যে ভারত মাতার ছবি আঁকিয়েছিলেন অমন ঠাকুরকে দিয়ে, সেটিও কিন্তু ভারত হ্যাঁ, মাতারই ছবি। সুতরাং সর্বত্রই হ্যাঁ, কিন্তু মায়ের জয়গান। এবং আমি এর পরের প্রশ্ন বলবো না, আমি আপনার এই প্রসঙ্গিক কথা প্রসঙ্গিক বলি। আমাদের গতকাল আমেরিকায় যে নির্বাচন হয়েছে, তাতে হুম, উপরাষ্ট্রপতি যিনি হয়েছেন, কমলা হ্যারিস, তিনিও একজন নারী এবং প্রথম নারী উপরাষ্ট্রপতি আমেরিকার। এবং উনি ভারতীয় বংশোদ্ভূত, তামিলনাড়ুতে তার মায়ের জন্ম। সুতরাং এটিও কিন্তু অত্যন্ত এক্স্যাক্টলি। গর্বের। হ্যাঁ, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে তিনি বলছেন, ওই কমলা হ্যারিস তার প্রথম বক্তব্যে বলেছেন যে আমার মায়ের জন্যই আমি আজকে আমেরিকার প্রথম মহিলা উপরাষ্ট্রপতি। আমি আপনাকে হ্যাঁ, প্রশ্ন করব যে আপনার মাতা শ্রীমতী হ্যাঁ, কল্যাণী অধিকারী, তার হ্যাঁ। ভূমিকা আপনার জীবনে কেমন, আপনার অবদান বা তার কাছ থেকে আপনি কি শিখেছেন, আমাদের দর্শক বন্ধুদের একটু বলুন। আসলে এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি কথা বলছি, সবটাই আমার মায়ের জন্য। তিনি আহ, আমার গর্ভধারিণী, সেটা একদিক, সেটা বায়োলজিক্যাল একটা এক্সিস্টেন্স তার, কিন্তু আমার সমস্ত অন্তরাত্মা জুড়ে আমার মা রয়েছেন। আমার মা খুব কষ্ট করে আমাদেরকে বড় করেছেন। আমরা 4 ভাই বোন। খুব কষ্ট করে, আমার বাবার একটি ব্যবসা ছিল এবং আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। সেইটা তাকে ঠকিয়ে টকিয়ে সে অনেক আমার ফ্যামিলির কথা নাই বললাম, কিন্তু সে সমুদ্রের মতো মন ছিল আমার বাবার। কত মানুষ যে আমাদের বাড়িতে থাকতেন, আমরা অনেক বড় হয়েও জানতে পারিনি যে এরা আমাদের রক্তের সম্পর্ক নয়। তো সেই রকমই একজনের কাছে আমি মানুষ হয়েছি, আমার কাকু, যিনি বিবেকানন্দের শিষ্য। এবং ছোটবেলা থেকেই যে আমি যে একটু স্পিরিচুয়াল একটা লিনিং আছে, সেটা সবটাই তার জন্য। তারপরে পরবর্তীতে আমি আম, অনেক মানে স্পিরিচুয়াল মানুষের কাছাকাছি হয়েছি। এখন সম্প্রতি আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সঙ্গে জড়িয়ে পড়েছি। তো কিন্তু আমার আসল সেই কাকু, তিনি কিন্তু আমাদের অনেক আমার ইনফ্যাক্ট আমি যখন অনেক বড় হয়ে গেছি, অ্যাডাল্ট হয়ে গেছি, তখন জানতে পেরেছি যে এরা, কেউ বলেছেন যে আমরা কলকাতায় এসেছি, আমরা অন্য জায়গার লোক, অন্য কান্ট্রির লোক, আমরা এখানে এসেছি, আমাদের আশ্রয় চাই। আমাদের বাড়িটা অনেক বড় ছিল, তো তারা সবাই আমাদের বাড়িতে থাকতেন এবং একসাথে খাওয়া দাওয়া করতেন। মানে একটা আপনার সংস্কার খুব ভালো লাগবে রবীন বাবু, এবং অন্যান্যরা যারা শুনছেন তাদেরও খুব ভালো লাগবে। আমাদের একটা বিরাট বড় বারান্দা ছিল, আমরা 4 ভাই বোন একদম গেটের দিকটা বসতাম। আমার মা না সবাইকে খেতে দিতেন। তো এরকম খেতে দিতে দিতে আমরা বৈষ্ণব ছিলাম। তো আমরা অনেক পরে মাছ টাছ সব খাওয়া দাওয়া শুরু হয়েছিল। মা ছিলেন ঘোর কমিউনিস্ট এবং বললেন যে না, বাচ্চাদের পুষ্টি দরকার, যে পুষ্টির কথা বলছি সত্যিকারের পুষ্টি, একটু প্রোটিন ডায়েট লাগবে। তো যাই হোক, তো তখন আমরা বড় হয়ে এসব খেতে শুরু করেছি। তো এবার মা যখন আমাদের দিকে আসতো, তখন মাছগুলো ছোট হতে 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 আমরা 4 জন খুব,
তো আমার দিদিভাইকে মানে আমরা দুই বোন, তখন আমার দিদি বেঁচে ছিল। আমার দিদি সম্প্রতি মারা গেছে, সম্প্রতি মানে 10 বছরের উপর হয়ে গেছে। খুব একটা আনফরচুনেট ডেথ, মানে পাহাড়ে বেড়াতে গিয়ে মারা গেছে। তো যাই হোক, সে আমার আমার দিদিভাইকে আমি বলতাম, ও আমার থেকে অনেকটা বড়, এই আমরা না এবার থেকে ওই দিকটা বসবো, ওই দিকটা বসলে তাহলে আমরা একটু ভালোটা পাবো। তা দিদিভাই বলতো, না মা বলে দিয়েছে ওইখানে, বুঝলি এরা আমাদের, সেই বড় হয়ে জানতে পারলাম এরা আসলে উম, আমাদের আমাদের নিজেদের কেউ না, বুঝলি তো। আর মা বলেছে এসব জীব সেবা করতে হয়। জীব? আমি বলি, জীব? এই জীব? বলে চুপ কর তো, তুই এসব জানিস না। তো যাই হোক, এইভাবে আমাদের ছোটবেলাটা কেটেছে। এবার জীব সেবা কাকে বলে? কিন্তু এইটা যে, এই যে ছোটবেলা, এই যে বললাম না, আমার মা আমার অস্তিত্বে, আমার অন্তরাত্মায় মিশে আছে। মা বলতেন যে আহ আগে সেবা করতে হবে। মাই আমাকে বলেছেন, জানিস তো, আমাদের এই পায়ের পাতাটা সেবা করছে আমাদের এই ঠ্যাং দুটোকে, তো আমাদের এই পা দুটো সেবা করছে আমাদের এই টর্সোটার, এই শরীরটাকে। আর আমাদের পুরো শরীরটা সেবা করছে আমাদের মাথাটাকে। আমার ডান হাত সেবা করছে আমার বাঁ হাতকে। তাই আমরা আগে নিজেদের সেবাটাকে ভালো করে বুঝে নেব, আমাদের কি নেই। তা মা বলতেন, কখনো ঈশ্বরের কাছে ভিক্ষা চাইবি না, আমার এইটা দাও, আমার এই পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমাকে জামা কাপড় শাড়ি গয়না বাড়ি ঘর দোর সব দাও। ঈশ্বরের সব জানা আছে, হ্যাঁ, সব জানা আছে। ঠিক সময় তোমার সব ঠিকঠাক হবে, ইফ ইউ আর গুড। তুমি যদি সেবা করো, ঈশ্বর তোমার সেই সেবা ফিরিয়ে দিতে বাধ্য। তা আমি বলি কি রবীন বাবু, এই যে পলিটিক্যাল লিডাররা এসে এসে বলে আমাদের সেবা করার আহ, সুযোগ দিন, আমাদের ভোট দিন, আমাদের সেবা করার সুযোগ দিন, আর তারপরে যেই আমরা বোকার মতো তাকে ভোটটা দিয়ে ফেলি, তারপরে সে কোথায়? সে হয় সিনেমা করছে, নয় কাটমানি খাচ্ছে, নয় নিজের বাড়ি বানাচ্ছে, নয় ভীষণ অত্যাচার করছে, নয় পাড়ায় পাড়ায় এসব নানা রকম কাণ্ড করছে, দুষ্টুমি করছে। তাহলে সেবাটা হচ্ছে না, কারণ জানেন? যার জন্য আজকে আমাদের যে শিরোনামটা অভিনয় সে তো সহজ নয়, এটাও কিন্তু এক ধরনের অভিনয়। এক্স্যাক্টলি। আমাকে সেবা করার সুযোগ। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং এই যে চতুর্দিকে অভিনয়, রাজনীতিতেও অভিনয়, পরিবারেও অভিনয়, বাইরেও অভিনয়, কর্মজগতেও অভিনয়, মানে এই জন্য আজকে শিরোনামটা হয়তো আপনার ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, আপনার এই কথার হ্যাঁ, ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে মায়ের কথা আরো বলি। মায়ের কথায় ছিলাম, তো মা আহ, আমাকে বলেছেন তুমি যে কাজটাই করো না কেন, তখন আমি একটু টম বয়স মতো ছিলাম, হ্যাঁ। আমার সব পুরনো বন্ধুরা সব আপনাদের বলবে, আমার স্কুলে যারা পড়তো, মানে খুব মারামারি। কিন্তু আমি নিজে কখনো ভাবিনি যে আমি এই কাণ্ডটি করব, অর্থাৎ আমি আম, অভিনয় করব। মানে আই হ্যাড বিন দ্য লাস্ট পার্সন টু ইভেন টু ইমাজিন। তো এখন ঘটনাটা হচ্ছে, আমি ছেলেদের সাথে মারামারি করতাম, ওদের সঙ্গেই থাকতাম। আম, আম, আমি বড় হয়েছি, বাড়িতে অনেক লোকজন ছিল ছেলেরা, তো ওদের সঙ্গেই বড় হয়েছি। এবং সেই টাফনেসটা হয়তো আমার মধ্যে নেই, কিন্তু মানে ওই আম, এখন তো আর নেই বটে, কিন্তু ওই ওই মানসিকতাটা আছে, টু ফেস, টু বি বোল্ড এনাফ অ্যান্ড নট টু শেড টিয়ার্স। আমার দুম করে আমার চোখে জল আসে না। হ্যাঁ, এমনি অভিনয় করতে আমার কখনো গ্লিসারিন দিতে হয়নি, কিন্তু আম, ওই ব্যাপারটা, ওই এই শক্ত ব্যাপারটা আমার মধ্যে আছে। যদি আমাকে মনে হয় দেখি আমি খুব সফট, কিন্তু অতটা সফট হয়তো নই। আমি খুব নরম গোছের মানুষ বটে, কিন্তু ওই একেবারে সেই মহিলা সুলভ সফটনেস আমার নেই। এটাও আমার মা শিখিয়েছেন, যে ইউ মাস্ট ফেস সিচুয়েশন। মহিলারা কি বলে, এই আহ, থানা থেকে পুলিশের, এই মহিলারা তোমরা যাও ভেতরে, কিংবা কোন একটা গোলমাল হলো, এই মহিলারা তোমরা ভেতরে যাও, কিংবা কোনো ভারী জিনিস তুলতে হবে, এই মহিলারা তোমরা ভেতরে যাও। নো, সেটা আমার মা আমাকে কখনো শেখায়নি। এবং আমার মনে আছে, আমার মা বলেছিল তুই কি অভিনয় করবি, কারণ আমি শুনেছি আমি যখন চলে যাই
মা তো অভিনয় করতে চলে যেতেন, আমি নাকি মায়ের সব ওই বড় বড় হিল টিলের মধ্যে পা ঢুকিয়ে, হেন কোনো বাচ্চা নেই যে তার মায়ের হিলের মধ্যে পা ঢুকিয়ে তার শাড়ি পরে, তার সব কাজল টাজল পরে, গয়নাগাটি পরে মায়ের অবর্তমানে তারা সাজে না, দুষ্টুমি করে না, আমিও সেরকম ছিলাম। তা মা বললো, তুই নাকি জাহানারার ডায়লগ বলছিস আহ, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মায়ের আয়নার মধ্যে টিপ ভর্তি, সেই সব টিপ আমি পরতাম, অনেক হাসতুম। তখন আমি বললাম, না 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 না, না আমি এসব করিনি। তখন আমি, শোনো, যদি অভিনয় করতে হয়, অভিনয় কিন্তু একটা ফুল টাইমের জব, 24 ঘন্টার জব। তো তোমাকে যদি অভিনয় করতে হয় তাহলে তুমি শেখো। তাই আমি বলি, না 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 না, আমি অভিনয় করবো না, আমি আমি পুলিশ হব। একটা করে কথা হলো, তুমি পুলিশ হবে? হ্যাঁ, আমি খুব বড় একটা আহ, অনেক এবিসিডি, মানে তখন তো আর তো জানতাম না যে পুলিশের কি কি সব তাদের ডেজিগনেশন। আমি এবিসিডি সব বড় বড়, আমি অনেক এ ক্লাস এসব হব। মা বলতো আর হাসতো, কিন্তু আহ, আমি যেমন জানি যে আমার দুটি কন্যা, তারা প্রথমে বলেছিল আমরা এসব করব না, কিন্তু একটি মেয়ে ফিল্ম স্টাডিজ করছে, আর একটি মেয়ে থিয়েটার এবং কবিতা লেখে। সে থিয়েটারের সঙ্গেও আছে, হিন্দি নাটকে, কারণ সে আর্মি পাবলিক স্কুলে পড়েছে। আর আরেকজন ফিল্ম স্টাডিজ করছে, সে ক্যামেরাম্যান এবং ডিরেক্টর হবে। এক বলে অ্যাক্টিং তো, শোনো, তোমার তুমি অভিনয় করেছো, তোমার মা অভিনয় করেছে, আমার মায়ের বাবাও অভিনয় করতেন। তো সবাই তো তোমরা অভিনয় করেছো, তো অভিনয় তো হয়তো আমাকে করতেই হবে, কিন্তু আমি আগে এটা একটু ডিরেকশন আর সিনেমাটোগ্রাফিটা শিখে এগুলো আগে করি। তো যাই হোক, তা মা শুধু হাসতেন। এবং ফাইনালি যখন যাদব ইউনিভার্সিটিতে আমি ঢুকলাম, তার আগে তো আমি রেডিওতে কাজ করতে শুরু করে দিলাম। লম্বা রাস্তা, আমার লম্বা ক্যারিয়ার রবীন বাবু, খুব লম্বা ক্যারিয়ার, মানে এত ছোটবেলা থেকে আমি অভিনয় করছি যে এখন মনে হয় যে অন্য কোনো কাজ না করে অভিনয় করাটাই আমার ঠিক হয়েছে। হ্যাঁ, হয়তো ঠিকই দিদি। আমি যে আপনাকে, আমি যে হ্যাঁ, আপনাকে আপনাকে চেনে না বা আপনাকে মানে বিভিন্ন জেনারেশন এখনো পর্যন্ত মনে রাখে শুধুমাত্র আপনার সেই, মানে কি বলবো, একেবারে অকৃত্রিম অভিনয়। ওই যে বললেন যে আপনাকে কাঁদার জন্য গ্লিসারিন নিতে হয় না, এটা তো এখন মানে এটা সত্যি, মানে এটা আমাদের দর্শক বন্ধুরা শুনে অনেকেই সেই কমেন্টই করছে যে এটা একেবারে ধ্রুব সত্য কথা উনি বলেছেন। তো সত্যি কথাই। এবং দিদি আপনাকে জানাই যে মানে আমাদের দর্শক বন্ধুরা হয়তো অনেকেই জানেন না যে পাপিয়াদি কিন্তু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সঙ্গে যুক্ত, এবং তিনি সেই নিয়েই গবেষণা, পড়াশোনা এবং তার চর্চা। তো আপনার কাছে আমি এই বিষয়ে একটু জানতে চাইবো যে স্বামী বিবেকানন্দ যে ওই মনের বেদান্তকে ঘরে আনার কথা বলছেন, বা আপনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সঙ্গে যুক্ত, তো এই বিষয়ে যদি আমাদের দর্শক বন্ধুদের একটু আলোকপাত করেন। হ্যাঁ, আচ্ছা, তো নিশ্চয়ই আমি ওখানে আসবো। আসলে ঘটনাটা হচ্ছে, বেদান্ত ইজ অল অ্যাবাউট ভালোবাসা, প্রেম। আমাদের জীবন থেকে প্রেমটা হারিয়ে গেছে, আমরা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছি। আমাদের মধ্যে এক্ষুনি বললাম না, নবনীতাদি বলেছিলেন যে নিউট্রিশনটা দরকার, ঘুমিয়ে শুয়ে শুয়ে নিউট্রিশন হয়, পুষ্টি। তা আমাদের মধ্যে সেই পুষ্টিটা নেই, আমরা আমাদের পুষ্টিটা হারিয়ে ফেলেছি। পুষ্টিটা আসে কৃষ্টি থেকে, অর্থাৎ আমাদের 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 সংস্কৃত, আমাদের আমাদের সাংস্কৃতিক যাপনটা। দেখবেন আগেকার দিনে খুব বড়লোক জমিদার কিংবা রাজা রাজরারা নিজেদের সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখতেন। হয়তো বর্গি আসবে বা কোনো ইনভেশন হবে, তা মাটির নিচে। এবার হয়তো সেই রাজত্বটা রইলো না, মাটির নিচে কিন্তু তাদের আসল সম্পদ, তাদের শুধু সম্পদ, শুধু সোনার গয়না নয়, শুধু টাকা পয়সা নয়, তাদের পুঁথিপত্রও সব চাপা পড়ে থাকতো মাটির নিচে। কত ডেকেডস পরে, সেঞ্চুরি পরে হয়তো কোনো চাষি সেটাকে আবিষ্কার করলো, বা কোনো আর্কিওলজিস্ট সেগুলোকে আহ সেগুলোকে আবিষ্কার করলো। কিন্তু তারা তো ব্যাপারটা জানে না, জানে কি, সেই যে সেই কৃষ্টি, তাদের সংস্কৃতি তারা তো জানে না। আমাদেরটাও হয়েছে তাই, আমাদের যে স্পিরিচুয়াল লেগেসি, অর্থাৎ আমাদের যে আধ্যাত্মিক উত্তরাধিকার, আমরা জানি না।
সেটা গোপনে ঢুকে আছে, সেটাকে চাপা দেয়া হয়েছে, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ চাপা দেয়া হয়েছে ডেমোক্রেসির অন্তরালে, যে এগুলো তো হিন্দু ধর্ম, which is a big zero, the concept is a big zero, ওটা হিন্দু ধর্ম নয়। আমাদের যে ভারতীয়তা, সেটা হিন্দু ধর্মে যদি পর্যবসিত করা হয়, তাহলে এই হিন্দুইজমকে অনেক বেশি ছোট করে দেওয়া হচ্ছে। বিশাল তার ব্যাপ্তি। যখন আমাদের এই যে আপনি এক্ষুনি বললেন না যে বনের বেদ মনে আনতে হবে, ঘরে আনতে হবে, আমাদের মুনি ঋষিরা যখন গাছের নিচে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পুরাণ লিখছেন, তখন বিদেশের মানুষরা তখনও ডালে ডালে চড়েছেন। ওরা কিন্তু তখনও আমাদের যে আমরা পূর্বে যা ছিলাম সেইটা ছিলেন। অনেক আগে আমাদের মনুষ্যত্ব এসছে, অর্থাৎ আমাদের ব্রেন কাজ করেছে। আপনি কি জানেন আমাদের ব্রেনের যত নার্ভ আছে, সেই নার্ভকে যদি আপনি লে করেন, তাহলে 20 লক্ষ মাইল হবে আমাদের যে ব্রেনের যে নার্ভ গুলো। তার মানে কত কিছু তার মধ্যে আছে। এই যে আমরা বলি না আহ এইটা আবিষ্কার হলো, ওইটা আবিষ্কার হলো, এই কোভিড এর ভাইরাস আবিষ্কার হবে, সব আবিষ্কৃত হয়ে আছে, শুধু চোখে দেখার অপেক্ষা। বেদে এটা বলে সব, এভরিথিং ইজ অলরেডি দেয়ার, ইউ গট টু ওপেন ইউর আইজ। তোমার বিচার বুদ্ধি বোধ মনন সবটা দিয়ে তোমাকে সেই জিনিসটাকে তুলে আনতে হবে। একটা কবিরের গান ছিল, আহ আহ, এক্ষুনি মনে পড়ছে না, ডুব 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 রূপ ডুব সাগরে ডুব আমার। রূপ সাগরে আমার মন, আহ তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। হ্যাঁ, এই যে রূপসাগরে আমার ভেতরে রূপে 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 ভর্তি হয়ে রয়েছে। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। আমাদের বেদে শুধু আছে প্রেম। আহ দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। আমাদের জ্ঞানটাও আছে। The only thing to open our eyes and invent it. It's everything is being invented. সব আবিষ্কার হয়েছে। রবীন্দ্রনাথ যেমন বলছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি। Exactly. সুতরাং ভেতরের গহন হৃদয়ে চাইলে আমরা ঠিক দেখতে পাবো। আমরা বাইরের চোখ দিয়ে দেখি বলে দেখতে পাই না, Exactly. যখন অন্তরের চোখ দিয়ে দেখবো তখন দেখতে পাবো। Exactly. আপনি যেমন বললেন যে কোভিড এর ভ্যাকসিন হয়তো আমরা এখন খুঁজে পাচ্ছি না, কিন্তু ওটা যখন পাওয়ার ঠিক তৈরি হয়ে বসে আছে, আমরা কিন্তু হ্যাঁ, সেই সময়ই ভ্যাকসিনটা পাবো। একদম 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 ঠিক কথা বলেছে। ঠিক ঠিক ঠিক। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, বাহির হতে আপন হয়ে বাইরে দাঁড়া, সেইখানেতে বিশ্বলোকের পাবি সারা, পাবি একটা সারা। কবিতা আছে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে বিশ্বলোকের আমি সবসময় বলি, ইউ ব্রিং আউট ইউর মাইন্ড। হ্যাঁ, মানে আমাদের আমাদের ভেতর থেকে, আমাদের যে মনটা, মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা, একে ভেতর থেকে বার করে এমনি করে দাঁড় করাতে হয়। মনটাকে এমনি করে দাঁড় করাতে হয়, আর মনটাকে এমনি করে দেখতে হয়। হ্যাঁ, সে তখন দেখতে পাবে যে কি আমার ব্যাক করে এমনি করে দেখলেই না, দেখবে যে সামনে যে আছে সেই পরম ব্রহ্ম। অর্থাৎ তুমিও যা, আমিও তাই, তৎতমসি আর আহম ব্রহ্মাস্মি, এই দুটো নিয়েই তো অল অ্যাবাউট বেদান্ত। এটা নিয়েই তো সব কথা বলা হয়, এটা নিয়েই ঠিক ঠিক, সর্বস্ব। যেমন সো আহম, ইয়া, আমি সো সেই। তুমিও যা, আমিও তাই, সো ওই তিনি আমি। আমি আমার নিজের একটা শো আছে, শো করি প্রত্যেক রবিবার বিকেল 5টায়,
হ্যাঁ, সাদা চোখে অকপটে নাম দিয়েছি। তো সেখানে আমি ঈশো উপনিষদ বলি। ঈশো উপনিষদ মানে ঈশো মানে ঈশ্বর, উপনিষদ মানে মানে বেদ, বেদান্ত আর কি, বেদের অন্ত। তো মানে দ্য ক্রাক্স অফ আওয়ার আওয়ার লিভিং, আমাদের যাপন, আমাদের যাপনটা কি হবে সেটাই কিন্তু, যেটা বলছিলাম, আমাদেরকে এইসব পড়ানো হয় না। ডেমোক্রেসির নাম দিয়ে এগুলো পড়ানো হয় না, কারণ ভাবে কি অন্য অন্য ধর্মাবলম্বীরা হয়তো আহত হবেন। কিন্তু হিন্দুইজম তো কোনো ধর্ম নয়, এটা আমি কিছুতেই বলে বোঝাতে পারি না। এগুলো পড়লে পর বোঝা যাবে। এগুলো যদি ছোটবেলা থেকে যদি পড়ানো হয় সব ধর্মের মানুষদের, সব ধর্মাবলম্বী মানুষদের, ধর্ম মানে তো জপ তপ ধ্যান, আহ নিয়ম শৃঙ্খলা, আর বেদান্তে আছে শৃঙ্খলাটা কিভাবে আমাদের মনটাকে শৃঙ্খল থেকে বার করব। আমাদের কামনা বাসনা লোভ অহং ইগো এইসবের ঠাসাঠাসি ভিড় হয়ে আছে, সেই শৃঙ্খল থেকে বের করাটা, এই যে বললাম না মনটাকে বের করব, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, সেইখানেতে বিশ্বলোকের পাবি সারা। বিশ্বলোক মানে তিনি দ্য সুপ্রিমো, তার সাথে দেখা হবে। সো মানে কি বলবো, এগুলো না পড়তে হবে ছোটবেলা থেকে। মা যখন ঘুম পাড়াবে বাচ্চাদের, তখন তাকে ওই থাবড়াতে থাবড়াতে বলে না, আয় রে খোকন আয়, হ্যাঁ তো বর্গি এলো দেশে, বর্গি টর্গি না, বর্গিরাই ভরে আছে, বর্গিকে আর আসতে হবে না দেশে। আমাদের সেই মায়েদের, মায়েদের তো জানতে হবে, তাই আমাদের সেই মায়েদের বলতে হবে কেমন করে আমরা যাপনটা করব। এটার মধ্যে অন্য কোনো ধর্মাবলম্বীদের কোনো রকম আহত হওয়ার কোনো জায়গা নেই। এটা হচ্ছে দ্য ওয়ে অফ আওয়ার লাইফস। আমাদের যাপনটা কিভাবে হবে, আমরা কিভাবে বন্ধন মুক্ত হব, শৃঙ্খল মুক্ত হব। আমি নারী আপনি পুরুষ, এটা আলাদা কেউ নয়, আমি আপনার অঙ্গ, আপনি আমার অংশ। যিনি রাধা তিনি কৃষ্ণ, একই অঙ্গে রাধা কৃষ্ণ। যিনি নর তিনি নারী, একই অঙ্গের অর্ধনারীশ্বর। তাহলে এটা যদি কোনো আমাদের ছেলেরা, যাদেরকে আজকে আমি ঘুম পাড়াচ্ছি, সে যখন বড় হবে তখন জানবে যে ওই বজরার ক্ষেতে যে মেয়েটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি, অত্যাচার করছি, ছিঁড়ে ফেলছি, সে আমারই তো অংশ। কিছুতেই তখন আপনি পারবেন না তার প্রতি অত্যাচারী হতে। এটা তো শেখাতে হবে আজকের আধুনিক মায়েদের, ঠিক তাই, কারণ ঠিক তারাই তো তাই, ঠিক। জানছে না, স্কুলে তো পড়ানো হচ্ছে না, ধর্মের দোহাই দিয়ে স্কুলে পড়ানো হচ্ছে না। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এখানেই তো বেদান্তের কথা, তোমাদের প্রেম, ভালোবাসা, সেবা, এগুলোকে ছড়িয়ে দাও। আমি কিন্তু একটু স্পিরিচুয়াল কথা বলছি না, আমি খুব ঠিক না, কথা ঠিকই বলছি। বলেছেন। এই যে আমাদের স্কুল কলেজে একেবারেই ঠিক। আপনি এই যে স্কুল কলেজে বিভিন্ন সিলেবাসে পড়ানো হয়, কিন্তু আমার তো মনে হয় আপনার কথা শুনে, বা আপনার শুধু কথা নয়, এটা বিবেকানন্দও বলে গিয়েছে। ওই যে বললাম যে বনের বেদান্তকে ঘরে আনা, এটাকে কিভাবে নিজেদের প্র্যাকটিক্যাল বেদান্ত, যেটা কিভাবে ধরুন নিজের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটা যদি আমরা সিলেবাসে না দিই, যদি আমরা শিশু সন্তানকে না শেখাই, তাহলে এই হাথরসের ঘটনা ঘটবে। আপনি যা বলছেন আর কি, এগুলো তো শেখাতে হবে। এগুলো আয় আয় শেখাতে চাঁদা হবে মামা সে টি মা দিয়ে যা। বাবাকে। ঠিক তাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আয় আয় চাঁদা মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা, আমরা যেমন বাচ্চারা শেখাই, সেরকম আমি নারী তুমি পুরুষ, বা তুমি অন্য একটা লিঙ্গ আমি অন্য লিঙ্গ, লিঙ্গ ভেদ, এই এই ধারণাগুলো তো ভেতর থেকে ঢুকিয়েই দেওয়া হয়। কিন্তু এই ধারণা যে এই যে হর পার্বতী, আমরা অর্ধনারীশ্বর, রাধা কৃষ্ণ, শিব দুর্গা, পরস্পরকে পাশাপাশি দেখি, এই বিষয়টা যতক্ষণ না আমরা ছাত্র মনে ঢুকিয়ে দিতে পারছি, ততক্ষণ তো বেদান্তের যে ওই যে প্র্যাকটিক্যাল বেদান্ত, ততক্ষণ তো আমরা মানে কি বলবো, শুধু চর্চা, গবেষণা, ডিগ্রি অর্জনের মধ্যেই থেকে যাবে। আমরা নিজেদের মানে ভারতবর্ষ যে এত রিচ এবং ভারতবর্ষ যে এত সম্পদশালী একটি দেশ, এটা তো বোঝাতে গেলেই বেদান্ত পাঠ অবশ্যই দরকার। এটা আপনি যা বললেন আর কি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আমি জানি না কবে এসব ইমপ্লিমেন্টেড হবে, তবে আমি বারবার করে বলছি,
আমাদের সোনার ভারতবর্ষ সত্যি সেদিন হবে যেদিন আমাদের ছেলেরা জেগে উঠবে। ছেলেরা মানে আমাদের পুরো ভারতবাসী জেগে উঠবে উইথ দ্য লার্নিং। এই বোধটা তো তাদেরকে আনতে হবে। এই বোধ ছাড়া আমি বলছি না যে এই যে আমরা ছোটবেলায় ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, ভেরি ইম্পর্টেন্ট ওগুলো, আমাদের মেটাফিজিক্সে আছে, একদম গভীরে গিয়ে সব বস্তু এক হয়ে যাচ্ছে, একদম গভীরে। তাই আমার মনের গভীরে যখন আমি একেবারে ডুব দিচ্ছি, তখন আমরা যাকে পাচ্ছি সে আর আমি এক। আমাকে প্যান্ডেলে যেতে হচ্ছে না, আমাকে হাজার হাজার কোটি টাকা খরচা করে দুর্গাপুজোয় অত কাণ্ড করতে হচ্ছে না, আমার মধ্যেই তো সে আছে। তো এই বোধটা নেই বলেই নেতারা সব বড় বড় পুজো করে। ওরে বাবা, আমি প্রতি বছর ভাবি why why this unnecessary expenditures। আমার মনে বড় দুঃখ হয় জানেন তো, কারণ আমার মতো তো ঠিক কেউ তাই। ঘুরে বেড়ায় না। আহ আমি যেহেতু 22 বছর যাত্রা করেছি, তার আগেও বহু বছর আমি থিয়েটার করেছি, আমি প্রফেশনাল থিয়েটার করেছি, গ্রুপ থিয়েটার করেছি, বোর্ড থিয়েটার করেছি, ওয়ান ওয়ার্ল্ড থিয়েটার করেছি, হাজার হাজার নাইটস আমি অভিনয় করেছি। আহ আমি ভাবি, আমি যে মানুষগুলোকে তো একদম সামনে থেকে চিনি, জানি, আমি জানি তারা কি চায়। তারা তারা এবেলা রান্না করে ওবেলা রেখে দেয়, আবার তার পরের দিনও যখন মাঠে যায় সে পান্তাটা খেয়ে যায়। একবার রান্না করে যাতে করে জ্বালানিটা আর না লাগে ও বেলাটা। সেই দেশের মানুষ আমরা। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু খরচা করছি কিসের জন্য? প্ল্যান আছে কিন্তু, সরকার বলে না না, ওরা বাঁশের কাজ করবে, ওরা স্টেজের কাজ করবে, উনি মাটি দিয়ে মূর্তি তৈরি করবে, করুক। কিন্তু তারপরেও যে এত এত পম্পাস একটা আয়োজন, ওয়াই? তাদেরকে অন্যভাবে কাজে লাগাও না। সেগুলো তো সব আবার ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগে, কার্নিভাল একটা হচ্ছে, আমি আমি বহুদিন ধরে বিদেশে বহু শো করে এসেছি, ওখানে কার্নিভাল আমি দেখি। কার্নিভাল মানে একটা দেশে একটা জাতির নিজস্ব যে কৃষ্টি, যে 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 কালচার, ওদের যে সংস্কৃত, সেগুলোকে লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই হচ্ছে কার্নিভাল। একদম মিছিল করে অপূর্ব। আর এখানে কার্নিভালটা কি হলো? আমরা বিদেশ বানিয়ে দেওয়ার চক্করে আমরা কি করলাম, যে বড় বড় নেতাদের এবং অনেতাদের, সাপোর্টার্সদের যারা স্থাবকতা করে, তাদের মিছিল চলেছে। তাদের কারো কারো হয়তো খারাপ লাগছে, কিন্তু এগুলো বুঝুন, একটু ভাবুন। এবং তার জন্য কাঠের কাজ, ওরে বাবা, পুরো রেড রোডে তাদের বসার জন্য মোটা মোটা কাঠ। সেই কাঠ গাছ কেটে এসেছে, কত গাছের সর্বনাশ হলো। সেই গাছ কাটা কাঠ দিয়ে, প্লাই দিয়ে, ওরে বাবা, সে কি কাণ্ড! কি না মানুষরা বসবে। ছোটবেলা থেকে আমরা 23শে জানুয়ারি, আমরা 26 তারিখে আমরা যেতাম, বাবা নিয়ে যেত, আমরা তো দাঁড়িয়ে থাকতাম গাড়ির উপর, কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কুচকাওয়াজ দেখতাম। বসবে, কারণ অত অত ঠাকুর যাবে। কি ওয়েস্টেজ, কি ওয়েস্টেজ! আমাদের তো গরিব দেশ, তার থেকে যদি আমাদের ফসলটা কিভাবে আরেকটু আরেকটু গ্রেটার ফার্টিলাইজেশন, আরো আহ, আরো গ্রেটার, মৌমাছিরা যে কত কাজ করে জানেন না? ওই যে একটা নব কৃষ্ণ ভট্টাচার্যের একটা কবিতা ছিল না, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে ফুটে যাই মধু আহরণে দাঁড়াবার সময় যে না। মানে আহ, মৌমাছিরা এত কাজ করে, ফুল ফুটছে তো মৌমাছির জন্য, গাছেরা তো হাঁটতে পারে না, গাছেরা ফার্টিলাইজ করবে কি করে? ওরাই তো এখানকার পরাগ ওখানে দিয়ে, ওখানকার পরাগায়ন বলে যেটা, হ্যাঁ, সেইগুলো দিয়ে দিয়ে তো গাছের ফার্টিলাইজ, মানে
আজকে যে উদ্ভিদ জগতের অন্তত 40-50% এই মৌমাছিদের জন্য হয়। আমরা যে বীজ, ফল, ফুল সব পাই, সেটা তো মৌমাছিদের জন্য, তাই না? যদি ঠিক এই তাই। এই কাজগুলো ঠিকঠাক মতো হতো, তাহলে সোনার ভারতবর্ষ, সোনার বাংলা বানাতে কি। আমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি আর কি। এগুলো সব আছে উপনিষদে, এগুলো সব আছে বেদে। তাই পড়াতেই হবে, জানতেই হবে। দিস ইজ শিওর নলেজ। এন্ড আমি বলছি না আমি ওগুলো পড়েছি বলে আমি খুব বিদ্বান বা উনি পড়েছেন না। দিস আর দ্য বেসিক্স, দ্য বেসিক এডুকেশন টু প্রসিড। মানে হাঁটতে হবে তো, চলতে হবে তো। এই নয় যে যারা তার মানে যারা পড়েননি তারা মূর্খ না। কিন্তু বিপথে চালিত হওয়ার সমস্ত রকম সম্ভাবনা থাকে যদি আমরা আমাদের বেসিক জিনিসগুলো না জানি। ঠিক তাই। বেসিক জিনিস জানি রামকৃষ্ণ। ঈশ্বরই একমাত্র বস্তু, বাকি সব ঠিক অবস্তু। তাই। এইটা এইটা জানতে প্লেটোকে সারা জীবন ভাবতে হয়েছে। তারা আমাদের দ্বারা অনুপ্রাণিত। বলুন বলুন। মানে যখন ধরুন বিদেশে ম্যাকিয়াভেলি থাকছে, তখন আমাদের দেশে শ্রী চৈতন্য দেব, বিদেশে যখন মার্কস, আমাদের দেশে তখন শ্রী রামকৃষ্ণ। অর্থাৎ আমাদের মানে বাদ নয়, অধ্যাত্মবাদ শব্দটাই বোধহয় ভুল, কারণ আমাদের বোধ, অধ্যাত্ম বোধ বলাটাই ভালো। আমরা কথাই বলি বোধ বুদ্ধি নেই, সুতরাং এই বোধগুলো জাগ্রত করাটাই হচ্ছে আসল। এবং বিবেকানন্দ বলেছিলেন যে দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী। অর্থাৎ বর্তমান সমস্যাও কিন্তু তাই, দরিদ্র ভারতবাসী, পভার্টি, চণ্ডাল ভারতবাসী। হ্যাঁ, এই যে মানে কি বলবো, মানে চণ্ডাল ভারতবাসী এবং মূর্খ ভারতবাসী, মানে একটা হচ্ছে আনটাচেবিলিটি আর একটা হচ্ছে হ্যাঁ, ইলিটারেসি। অর্থাৎ এই যে তিনটে রাইট সমস্যা ভারতবর্ষের কিন্তু এখনো আছে। বিবেকানন্দ সেই রাইট। কবে বলে গিয়েছিলেন। এই যে আপনি বলছেন যে পুজোয় যে এত খরচ, এত কিছু, এত নানান ধরনের ইয়ে, মানে এগুলো হয়তো তার বিপক্ষে অনেক যুক্তিও আছে। কিন্তু আপনি ধ্রুব সত্য কথা বলেছেন যে ওই যে মানে গীতায় যখন শ্রীকৃষ্ণ বলছেন যে অহং সর্বেষু ভূতিষু ভূতাত্মাবস্থিত সদা, আমি সর্বত্রই আছি, সবার মধ্যেই আছি, সবখানেই আছি। হ্যাঁ, সুতরাং আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হারি তাই সকলখানে, রবীন্দ্রনাথও বলছেন। তো আপনার সঙ্গে আমি সহমত যে ঠিকই যে মানে বেদান্তের এই বিষয়টা মানুষদের জানানো উচিত। মানে শুধুমাত্র আমাদের আজকের শিরোনাম যে অভিনয়, সে তো সহজ নয়, বেঁচে থাকার আবশ্যিক বিষয়। অভিনয় তো হ্যাঁ সর্বত্রই সবসময় করে যেতেই হয়। কিন্তু আপনার এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সঙ্গে আপনি যেহেতু যুক্ত আছেন, এবং আমাদের হ্যাঁ দর্শক শ্রোতা বন্ধুদের জানিয়ে দিলাম যে দিদি কিন্তু এইসব নিয়েও চর্চা করেন। এবং দিদির এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি যে দিদি কতটা মানে একেবারে নিচু স্তর থেকে মানুষের জন্য কাজ করতে চান, এবং দিদি দীর্ঘ এই যে 22 নিচু বছর স্তর ধরে তার। থেকে ধরুন, ধরুন কার্ল মার্কস কি বলেছিলেন? এই যে লোক, দেশশুদ্ধ লোক আগে বলতো আমি কমিউনিস্ট, বিরাট কমিউনিস্ট, অথচ লোকাল কমিটির সমস্ত নায়কদের নিয়ে, আমি নায়ক বলি, যারা সব লিডার্স তাদেরকে আমি নায়ক বলি, বাবা বিরাট নায়ক তারা। এখনো যারা রয়েছেন তারা বিরাট নায়ক, আমি সবাইকে নমস্কার করি, বাপরে বাপরে বাপ। তো আমি একটা কথা বলি, কার্ল মার্কস যখন বললেন পুঁজিবাদীদের যে তোমরা তোমাদের উদ্বৃত্ত, তোমাদের যা লাভের যে উদ্বৃত্তটা হবে, সেটা তোমরা গরিবদের দিয়ে দাও, সমবন্টন করো, সেটাকে আর ড্রয়ারে ভরো না। এটা কার্ল মার্কস বললেন। টু ওয়ার্ক ফর দ্য কমিউনিস্ট, টু ওয়ার্ক ফর দ্য কমিউন, টু সার্ভ দ্য কমিউন। বেদান্ত কি বলল? বেদান্ত বলল তোমার উদ্বৃত্ত শুধু নয়, তোমার সর্বস্বটা দিয়ে দাও। এর থেকে বড় সাম্যবাদ আর কিছু হতে পারে? তোমার সর্বস্ব দাও, কেন তোমার উদ্বৃত্তটা দেবে? উদ্বৃত্ত মানে তুমি নিজে খেলে, তোমার লোকজনদের দিলে। আর বলছে তোমার মধ্যে যে ঈশ্বর, তার মধ্যেও তো সেই ঈশ্বর, তাহলে তুমি দেবে না কেন? একটা বিরাট বড় কমিউনিস্ট, হ্যাঁ, সে খুব কম, তার কিছু নেই, সে একদিন একটা মুরগি নিয়ে যাচ্ছে সাইকেলে করে। তখন আমার মা কিন্তু খুব মানে একেবারে পার কমিউনিস্ট যাকে বলে, কল্যাণী অধিকারী, তাই ছিল। মা আমাকে গল্পটি বলেছে, মা খুব হাসতেন। এবং মানে যারা বলতেন যে আমি কমিউনিস্ট, অথচ নানা রকম
আহ, মানে কমিউনিজমের কোনো কিছু, মানে কোনোদিন লোককে দিয়ে খাওয়া বা ওইসব না। নিজে কোনো ক্রমে একটা চাকরি পেলুম, নিজের নিজে রইলুম একটু, আহ, একটু জিন্দাবাদ বললাম, হ্যাঁ বিপ্লব জিন্দাবাদ এসব বললাম, ব্যাস হয়ে গেল। তো মা আবার তাদেরকে খুব বিদ্রুপ করতেন। তা মা বলছে যে আহ, সেই কমিউনিস্ট, সে একটা মুরগি নিয়ে, খুব বড় মুরগি, সে সাইকেলে করে যাচ্ছে, পেছন থেকে আরেকটা লোক, এই তোমার মুরগি, তোমার মুরগিটা আমাকে দাও। বলে কেন? আমি আমার পরিবারকে খাওয়াবো, আমি খাবো। বলছে না, তোমরাই তো বলেছো উদ্বৃত্তটা দিতে। বলে আরে উদ্বৃত্ত তো হবে না, এই তো যেটুকুন আছে সেটুকুন তো আমরা খেয়ে নেবো। বলে তাহলেও কিছু তো দাও। বলে পেছনে পেছনে যাচ্ছে, তখন মুরগি, তখন আরেকটা মুরগিকে প্রসব করে। এই মুরগিটা তখন বলছে অন্তত এইটা দাও। বলে পাগল হয়েছিস নাকি? আহ, আমার কতদিন আগে মা গল্প করেছিলেন, বলে পাগল হয়েছিস, এ তো মুরগিটা আমার, আর যে প্রসব করলো সেই মুরগিটাকে আমি তোমাকে কি করবো? বলে ওটা তো উদ্বৃত্ত হলো, তোমরা কমিউনিস্টরা বলেছো যে উদ্বৃত্তটাও দাও। বলছে না না, এটা তো দেওয়া সম্ভবই নয়, কারণ আমার অনেক বড় ফ্যামিলি, এতে তো আমার হবে না। এই যে বেদান্ত বলে, আমার ওই যে যে লোকটি পেছনে আসছে, সেও তো খায়নি, তাই না? তা তাকে তো নিতে হবে, তাকেও তো নিতে হবে সঙ্গে, ওই খাবারটা আমরা ভাগ করে খাবো। আমাদের উদ্বৃত্ত না, আমাদের যেটুকু আছে আমরা ভাগ করে খাবো। জয়দেব লিখছে, তো জয়দেবের বউ বলছে তুমি কি লিখছো, তুমি সেই থেকে লিখছো, কি লিখছো? বলে কিছুতেই আমার মাথায় আসছে না, এরপরে 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 এরপরে। তো যাই হোক, বলে আমি চানটা করে আসি। এবার চান করতে গেছে জয়দেব, তা ওর খাবার বাড়ছে, এসেছে, দেখো জয়দেব আসছে, বলে তুমি এত তাড়াতাড়ি চলে এলে? বলে না না, আমার হঠাৎ মনে হলো যে ওই লেখাটা আমায় লিখতে হবে বলে, ওর মঙ্গল কাব্য লিখছিল তো, তো এটা লিখে দিল, আহ ওই কটা লাইন লিখে দিল। বললো তুমি খাও। বলে দাঁড়াও দাঁড়াও আমি আসছি। এইবার দেখছে আবার জয়দেব ঢুকছে। বলে "এ কি তুমি কতবার করে যাচ্ছ, কতবার করে আসছো?" বলে আমি তো আসিনি। বলে আসনি মানে? এই তো তুমি লিখলে। তখন দেখছে যে আহ ওর, ও যেটা একদম পারছিল না, বলে তুমি দেখেছো কে এসেছিল? বলে কে এসেছিল? বলে স্বয়ং উনি এসেছিলেন, আমাদের ঠাকুর এসেছিলেন, শ্রীকৃষ্ণ এসেছিলেন। বলে তাই নাকি? তো তার আগে কি হচ্ছিল, ও লিখতে পারছিল না বলে না, এরম এরম করে কেটে দিয়েছিল, যে ওর বউকে একদম সময় দিচ্ছে না, বউ এরম করে কেটে দিয়েছিল। তো দুজন, ওদের সত্যি খাবারও পয়সা নেই, সেদিনকে কোনো খাবারও জোটেনি। তো ওরা খাবার নিয়ে এসেছে, দুটি বাচ্চা, বলছে যে তোমরাও খাও আমাদের সঙ্গে। বলে না না, এই যে তোমরাও খাও, এটাই আমাদের সংস্কার, এটাই আমাদের সংস্কৃতি, তার জন্য কার্ল মার্কসের দরকার পড়ে না, আমরা ভাগ করে খাই, আমরা দিয়ে খাই। 34 বছর এবং যে সরকারটি জয়দেবের, ছিল না, সত্যি ওরা প্রথমে ওরা দিয়েই খাচ্ছিলেন, এই সেবা করছিলেন, সেবাটাই পরম ধর্ম। কিন্তু তারপরে যখন ওরা একটু বিচ্ছিন্ন হলেন, তখন যে সরকারটি এলো, তারা নিজেরা শুধু খেলো না, অন্যের খাবারও, এই যে কাটমানি বা রেশনের এত গোলমাল, বা আমফানের যে সমস্ত কাণ্ড, সেখান থেকে পয়সা নেওয়া, বা সেন্ট্রাল থেকে যে সমস্ত বাড়ি ঘরদোর গৃহঋণ, বা যে সমস্ত আমাদের স্কিমস গুলো আছে, সেগুলো সব ওলট পালট করা, সেবাটা কি হচ্ছে? তাই জন্যই তো এই কথাগুলো পড়া দরকার, জানা দরকার, রবীন বাবু, হ্যাঁ ঠিক তাই তাই, না? ঠিক তাই। জয়দেবের কথা বললেন, জয়দেব গীত গোবিন্দমের যেমন লেখা, যদি হরিস্মরণে সরসং মানো, যদি বিলাস কলাসু কুতূহলম, মধুর কমলকান্ত পদাবলীম জয়দেব শ্রী সরস্বতী। এবং আপনি যে অংশটা বলছিলেন, যেটা লিখে দিয়েছিল, যে ওই মম শিরসি মণ্ডনং, হ্যাঁ, ওই দেহি পদ এক্স্যাক্টলি, পল্লব মুদারম, এই যে মুদার, দেহি পদ হ্যাঁ দেহি পল্লব পদে পল্লব মুদারম, মুদার। মুদারম, হ্যাঁ,
যাই হোক, খুব সুন্দর লাগলো শুনে এবং আপনার বক্তব্য আমাদের দর্শক এবং শ্রোতৃ বন্ধুরা ভীষণ খুশি। বহু প্রশ্ন, বহু জিজ্ঞাসা এবং একটু আপনাকে জোরে অনেকেই বলুন, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে? এইবার হ্যাঁ, একটু জোরে বললে শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে দর্শক এবং শ্রোতৃ বন্ধুদের অনেক প্রশ্ন, অনেক কৌতূহল এবং আপনার অভিনয় জীবন সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেছে এবং আপনাকে এইভাবে এই লকডাউনের সময় বা এই মহামারীতে আপনি যে তাদের বেদান্ত শিক্ষা দিলেন বলে অনেকেই অনেক খুশি হয়েছে এবং আপনাকে শুভ বিজয়ের প্রণাম, প্রীতি, ভালোবাসা জানিয়েছে এবং আপনার এই জীবন দীর্ঘায়ু হোক এবং আপনার মা শ্রীমতী কল্যাণী অধিকারীকেও তারা স্মরণ করেছেন অনেকেই। আহ, অনেকেই বলেছেন। তো দিদি, আমাদের সময় প্রায় শেষের দিকে। আমরা আপনাকে পেয়ে আমাদের এই শুভম ঋষি মা শারদালয়ের এই ভার্চুয়াল মঞ্চে আমরা আপ্লুত। আমরা আবার আপনাকে একক অনুষ্ঠান আমরা একদিন করব, আপনাকে আবার আনবো। আমাদের দর্শক শ্রোতারা ভীষণ খুশি। আমরা শেষে বলি যে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সর্বে সন্তু নিরাময়া, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আমরা সকলেই খুব ভালো থাকবো। আপনিও খুব ভালো থাকুন দিদি। আপনি খুবই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আপনাকে নমস্কার এবং ধন্যবাদ। আপনার শেষ যদি কিছু বলার থাকে আমাদের দর্শক শ্রোতাদের জন্য আপনি বলুন। হ্যাঁ, শেষের পরেও তো শেষ থাকে। আপনারা ভালো থাকবেন, চোখ কান খোলা রাখবেন। হ্যাঁ, প্রতিরোধ প্রতিবাদে তো থাকতে হবে, কাউকে না কাউকে তো ভয়েস আউট করতে হবে। আহ, ইটালির ইটালিতে মুসোলিনি ছিলেন, হ্যাঁ। তিনি হুম, খুব ফ্যাসিস্ট একটি রাজা ছিলেন। তো সেখানে আম, উনি এত অত্যাচার শুরু করেছিলেন। আসলে এই যে সরকার যে গঠন হয় না, সরকার গঠন হয় কিন্তু আমাদের ভুলে, আমাদের বুঝতে ভুল হয়। আমরা আমাদেরকে যে হাজার বোঝাক, হ্যাঁ, হাজার বোঝালেও কিন্তু আমরা বুঝবো না। এই যে ট্রাম্প অনেক বুঝিয়েছিল, ট্রাম্পকে কিন্তু বোঝেনি। কারণ তিনি প্রাথমিকভাবে জনসংযোগ বিচ্ছিন্ন করছিলেন। আমাদের ইন্ডিয়ানরা ওখানে যেতে পারবে না, কিন্তু আমাদের ইন্ডিয়ার দরজা খোলা। আশ্চর্য ব্যাপার কিন্তু। তো ধরুন, আমাকে আজকে কেউ বেদান্ত আহ, পড়ানোর জন্য কিংবা বেদান্ত বোঝানোর জন্য হয়তো কেউ ডাকলো, তো আমি সেখানে যেতে পারবো না কেন? বা ওরা এখানে আসলে কিন্তু সবসময় তারা ওয়েলকাম, তা আমি যেতে পারবো না? আমাদের ছেলে হয়তো ওখানে কেউ আমি বরাবরই অপছন্দ করি যে আমাদের এখানে সোনার ভারতবর্ষের ব্রেন গুলো ড্রেন করে দিও না, ওদেরকে ডাকতে দাও আমাদের, ওরা যেটা জানে না সেটা আমরা গিয়ে বলবো। কিন্তু আমাদের ওখানে থাকার দরকার নেই তো। আর আসলে তো সেকেন্ড ক্লাস সিটিজেন, কেন আমাদের সোনার ভারতবর্ষ ছেড়ে কেন যাব? যাব কখন? যখন বুঝবো আমার ভারতবর্ষটা টিনের ভারতবর্ষ। তা আমি টিনের ভারতবর্ষ করতে দেব কেন? করতে দেয়া হবে তখনই যখন আপনারা কোনো প্রতিবাদ করবেন না। আপনার ভয়েস আউট করুন, এনিথিং, যেটা মনে হবে সেটা বলতে হবে। আজকাল তো মোটামুটি সোশ্যালি আপনারা অ্যাওয়্যার, এই যে যেমন আমরা বলছি আজকে এখন। তাই এই সোশ্যাল মিডিয়ামের সাহায্য নেবেন। যেটা পছন্দ হয় না সেটা বলবেন, বলতে শুরু করুন, বি ভোকাল। তা নইলে কিন্তু আমাদের ভারতবর্ষ সোনার হবে না। আর বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা যেখানে আছি, এই ইলেকশনের সময় এত মারামারি, এত এত কাণ্ড, আম, আহ, মানে সত্যি আমি ভাবতে পারছি না, যারা ওখানে থাকেন ভোট দেওয়ার জন্য তাদেরকে ধরে মেরে তাদেরকে সরিয়ে দিয়ে ছাপ্পা ভোট, ভাই, মানে আর এত সত্ত্বেও আমরা বুঝতে পারছি না যে কারা থাকলে আমাদের সুবিধে। আমি জানি না, বোধ নিশ্চয়ই আমাদের আছে, তবে সরকার যে সেই সরকারি মানুষ পায় যারা সেটা ডিজার্ভ করে। হ্যাঁ, তাই ভুল বুঝবেন না। আমাদের শিক্ষা, আহ, স- আহ, আমাদের স্বাস্থ্য, আমাদের সংস্কৃতি, এটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। সো হ্যাভ আ ভেরি ক্লিয়ার ইয়ার
গণেশের কানটা খুব বড়। আমাদের বুদ্ধদেবকে দেখেছেন তো? এগুলো সব প্রতীক। গণেশের নাকটা খুব বড়, মানে অনেক দূর থেকে তারা গন্ধ পায়। তাই নিজেদেরকে এই এই প্রতীকের মতো হয়ে যান। বি ভেরি ইনফরমেটিভ। কোথায় কি হচ্ছে জানার চেষ্টা করুন। শুধু বারান্দা থেকে নামি না, এটা বললে হবে না। আপনাদের বারান্দা থেকে বারবার নামতে হবে। বারবার আমি বলছি না পথে দাঁড়িয়ে লড়াই করতে হবে, কিন্তু বি ইনফরমেটিভ। ভালোবাসবেন নিজেদের, শ্রদ্ধা করবেন নিজেদের, তাহলেই অন্যকে শ্রদ্ধা করতে পারবেন। আর খুব ভালোবাসবেন আমাকে, আপনাদের পাপিয়াকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দিদি। মাইকেল মধুসূদন যেমন বলেছিলেন যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, সুতরাং বিদেশে গিয়ে নয়, আমাদের দেশকেই ভালোবাসুন, তাহলেই আমাদের এই ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ দিদি, নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের অনুষ্ঠান থ্যাংক আজকে এখানেই।